আসসালামু আলাইকুম সবাইকে। স্টেজ অফ জিনিয়াসেস এর আজকের লার্নিং কন্টেন্ট হচ্ছে সরলরেখা অধ্যায়টি। এই অধ্যায়ের কিছু থিওরি এবং ওই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকে আমরা বোঝার এবং সলভ করার চেষ্টা করব। আমি আপনাদের সাথে আবু হুরায়রা ইরানি, সিএসসি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং আমার কলেজ ছিল নটর ডেম কলেজ। লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সমতলে কার্টেসীয় স্থানাঙ্ক। এখন সমতলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যাপারটার সাথে যে আমরা একবারই অপরিচিত এমন না। স্থানাঙ্ক জ্যামিতি নামে চ্যাপ্টারটাতে ক্লাস 9-10 ছিল সেটা ছিল। প্রথমে দেখি সমতল কি। সমতল হচ্ছে আমার 2 ডাইমেনশনাল একটা এরিয়া, মানে যেখানে শুধু দুইটাই মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ। আরো সহজে বললে দুইটাই মাত্রা থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই। এই দুইটার রেসপেক্টে আমরা যে কোনো বিন্দুকে, যে কোনো সরল রেখাকে বোঝার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমার সমতল। এখন কথা হচ্ছে এই সমতলে আমরা জানি যে বিভিন্ন চিহ্নযুক্ত কি থাকে, বিন্দু থাকে। যেমন আমি যদি একটা বিন্দু এখানে ধরে নেই যে এক্স কমা ওয়াই, এই সেম বিন্দুটি অন্য দিকে কি হিসেবে থাকবে, মাইনাস এক্স কমা ওয়াই। এখানে থাকলে কি আকার থাকতো, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। এখানে থাকলে এক্স কমা মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এটা কি ছিল, বিন্দুগুলো কি চিহ্ন আকার থাকবে। কিন্তু আমরা সবসময় একটা জায়গাতে মিস করে যাই, সেটা হচ্ছে এই বিন্দুগুলো আসলে আমাকে কি নির্দেশ করে সেটা একটু দেখার চেষ্টা করি। এই বিন্দুগুলো আদতে কি নির্দেশ করে। যদি আমি বলি এই এক্স কমা ওয়াই নামের এই বিন্দুটি আমাকে নির্দেশ করে ওয়াই অক্ষ থেকে বিন্দুটি কি পরিমাণ দূরত্বে, এবং একই সাথে এক্স অক্ষ থেকে বিন্দুটি কি পরিমাণ দূরত্বে আছে, তাহলে আমি ভুল বলবো না। অর্থাৎ আমি বলতে পারি এই বিন্দু, এটাকে একটা নাম দেই পি, এই পি বিন্দুটি ওয়াই অক্ষ থেকে এক্স একক এবং এক্স অক্ষ থেকে ওয়াই একক দূরত্বে অবস্থান করছে। এই ব্যাপারটাই বোঝানো হয় আমাদের স্থানাঙ্ক মান দিয়ে বা স্থানাঙ্ক ব্যবস্থার একটি যে কোনো বিন্দুর এক্স কমা ওয়াই বা ভুজ বা কোটি দিয়ে। এটা ছিল আমাদের নর্মাল জানার বিষয়। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে কনক্লুশন টানতে পারি যে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই। কিভাবে, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে এই পি বিন্দুটা কত দূরত্বে আছে, এই যে এটা না তার দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, মডুলাস অফ ওয়াই বলতে পারি। ওয়াই একক দূরত্বে আছে। এখন যদি ব্যাপারটা এরকম হতো, এক্স অক্ষ হতে এই পি বিন্দুটা 3 একক দূরত্বে আছে, তাহলে আমি বলতাম যে তার দূরত্ব কি মডুলাস অফ 3 বা 3। আচ্ছা, আবার একইভাবে আমরা লিখতে পারি যে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি হবে, গেস করলে অবশ্যই বলতে পারবো যে মডুলাস অফ এক্স। সেম জায়গাতে আবার চলে যাই, ওয়াই অক্ষ থেকে, এটা যদি ওয়াই অক্ষ হয়, পি বিন্দুর দূরত্ব কি মডুলাস অফ এক্স। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মডুলাস অফ এক্স কেন বলতেছি। এখানে তো আমরা দেখতে পাই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে শুধু এক্স, আবার এই এক্স অক্ষ থেকে শুধু দূরত্বটা হচ্ছে শুধু ওয়াই। মডুলাস অফ এক্স মডুলাস অফ ওয়াই এই কারণে বলি, কারণ আমি প্রথম চতুর্ভাগ ছেড়ে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে যাই, তাহলে কিন্তু আমার এক্স আর ওয়াই এর চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু চিহ্ন পরিবর্তন হওয়া সেটা তো আমার স্থানাঙ্ক মানের সাথে মানের উপর নির্ভর করে, তাই তো। কিন্তু আমার দূরত্ব কি কোনো চিহ্নের উপর নির্ভরশীল? অবশ্যই না। তাহলে আমি যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই বাম পাশে যে বিন্দুটা, সেটার দূরত্ব কি, আমি কি বলবো মাইনাস এক্স? অবশ্যই না, চিহ্ন তার স্থানাঙ্ক মানের জন্য আমি ওই আগের মতোই বলবো যে ওয়াই অক্ষ থেকে বাম পাশের এই বিন্দুটির দূরত্ব মডুলাস অফ এক্স। আমাদের দূরত্বটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাই আমরা কোনো চিহ্নের ভেজালে যাতে পড়তে না হয় এজন্য মডুলাস সাইনটা ইউজ করি। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের আরেকটা আগে থেকে জেনে থাকা প্রবলেম বা টপিক, সেটা হচ্ছে যে দুটি বিন্দুর
মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আসলে কি? তাহলে একটি সরল রেখা নিয়ে নেওয়া যাক। সরল রেখাটা যদি এরকম হয় এবং এর দুটি বিন্দু যদি যথাক্রমে এ, নিশ্চয়ই একটা স্থানাঙ্ক থাকবে, তাই তো? x1, y1 হয় এবং তার অপর প্রান্ত বিন্দু যদি হয় b, x2, y2, তাহলে তাহলে সরি, একটু নিচে স্ক্রল করে যাই। না, সমস্যা নেই। যদি বি আর এ দুইটা আমার ভিন্ন ভিন্ন প্রান্ত বিন্দু হয়ে থাকে, তাহলে তাদের মধ্যকার দূরত্ব কি হবে? আমরা সবাই জানি ভুজ দুটির পার্থক্যের বর্গ যোগ কোটি দুটির পার্থক্যের বর্গ, এরপর পুরোটার উপর বর্গমূল, এত একক। আচ্ছা, তো এটা যদিও আমাদের আগে থেকে জানা ছিল, বাট এখানে আরেকটু দেখিয়ে দেওয়া হলো সমতলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে যেহেতু আলোচনা চলছে যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যকার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে তার সূত্র। তাহলে আমরা এর পরের পেজে চলে যাই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। প্রথম প্রবলেমটা হচ্ছে এক্স অক্ষ থেকে একটি বিন্দু কিউ এর দূরত্ব যদি হয় 3 একক, তার কোটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কত হয়? মডুলাস অফ ওয়াই। কথাগুলো লিখলাম না, আপনারা লিখে নিতে পারবেন। এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। তাহলে এখানে কি বললো? এক্স অক্ষ থেকে একটি বিন্দু কিউ এর দূরত্ব দেওয়া 3 একক। তাহলে এক্স অক্ষ থেকে কিউ বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ ওয়াই সমান 3, তাই না? এটি তো বোঝাতে যাচ্ছে এক্স অক্ষ থেকে একটি বিন্দু কিউ এর দূরত্ব 3 একক, মানে কি যে সেই কিউ বিন্দুটির দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই সমান 3, যেহেতু এক্স অক্ষ থেকে দূরত্ব নির্দেশ করে। আচ্ছা, তাহলে তার কোটি নির্ণয় করো। এখন মডুলাস অফ ওয়াই হচ্ছে 3, কোটি মানে কি এই ওয়াই এর মানটাই বের করা না? কোটি যদি এই ওয়াই এর মানটাই বের করা হয়, তাহলে ওয়াই সমান সমান কি হবে? +-3। এটাই কি? এটাই হচ্ছে আমাদের কিউ যদি কোন একটি বিন্দু হয় সেটার কোটির মান। ভুজের মান যেহেতু দেওয়া নেই, এটা ধরে নেই এক্স, আমি তো জানি না বা এটা আমাকে লিখতে বলে নেই, তাহলে আমাদের কোটি কত? +-3। আচ্ছা, এখানে আশা করি সেই কোশ্চেনটা উঠবে না যে কেন +-3, তাই না? +-3 হবে কারণ এটা হচ্ছে আমার স্থানাঙ্ক। আমি যদি ছোট করে এখানে একটি এক্স অক্ষ আঁকার চেষ্টা করি, এটা যদি আমার সেই এক্স অক্ষ হয় আর এটা যদি হয় এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে একটা বিন্দু যদি হয় এখানে কিউ, তাহলে এটার দূরত্ব 3 একক। এখন কিউ বিন্দুটা তো এই পাশেও হতে পারত, তাহলেও কি দূরত্ব 3 একক হওয়া সম্ভব ছিল না? আর আমরা জানি এক্স অক্ষের উপরে কোটি কি হয়? ধনাত্মক, নিচে হয় কোটি ঋণাত্মক। তাহলে এখানে যদি কিউ বিন্দু থাকতো তাহলে তার কোটি হতো -3, যদি উপরে থাকে তাহলে তার কোটি হবে +3, এই জন্য +-3 আসছে। আই হোপ ক্লিয়ার। এবার আসি এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। ওকে, এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি প্রথমে ধরে নিই যে ধরি পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। আচ্ছা, এরপর দেখি কি করব। প্রথম শর্ত হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্ব সেটা ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। তাহলে কথা হলো যে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা কত? পি বিন্দুর দূরত্ব কত হবে? এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বই কি তার কোটির মডুলাস, তাহলে কোটি ওয়াই হচ্ছে, তাই আমরা কি বলবো? মডুলাস অফ ওয়াই। আবার আমার এর পরের কন্ডিশন হচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর যেটা দূরত্ব সেটার দ্বিগুণ। সম্পর্ক পরে নিয়ে আসে, আগে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব বের করি।
ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স, তাই তো? আচ্ছা, তাহলে এই দুইটার উপর বেস করে আমার কন্ডিশনটা হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, সরি মডুলাস অফ ওয়াই হবে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্বটা থাকে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ। ওকে, এটাই ছিল আমার ফার্স্ট কন্ডিশন, তাই তো? তারপরে বললো যে এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, মানে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা দিয়ে দেওয়া, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা দিয়ে দেওয়া, তার মানে মডুলাস অফ ওয়াই সমান কত, 4 একক, এটা বলে দিচ্ছে। এটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমি কি এখান থেকে এক্সটা বের করে ফেলতে পারি না? মডুলাস অফ এক্স কত হবে, 2, আর আমরা জানি মডুলাস সাইনটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে এক্স এর ভ্যালু হবে +-2, তো ভুজ পেয়ে গেলাম। সিমিলারলি আমরা কি কোটিও পাবো। কেন কোটি পাবো? ওই যে বললো এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব 4 একক, তার মানে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব যদি মডুলাস অফ ওয়াই হয় সেটাই তো 4, সেটা দেওয়া আছে, তাহলে ওয়াই কত হবে, +-4। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা রেড কালার দিয়ে দেখাই +-2, +-4। আচ্ছা, তাহলে পি বিন্দু কত ধরনের হতে পারে, 4 ধরনের হতে পারে। 4টা কোয়াড্রেন্টে আমি পি পেতে পারি কিভাবে, একবার +2 +4, একবার +2 -4, একবার -2 -4, আর একবার -2 +4, এইভাবে। ওকে, দেন আমাদের তারপরের টপিকে মুভ করা যাক। আচ্ছা, এবার আসলাম সমতলে পোলার স্থানাঙ্ক এই কনসেপ্টটা নিয়ে। তাহলে সমতলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক আগে থেকে পড়ে থাকলেও পোলার স্থানাঙ্ক কন্টেন্ট বা টপিকটা আগে থেকে পড়া হয় না। তাহলে সমতলে পোলার স্থানাঙ্ক মানে কি, মানে হচ্ছে সমতলে আমি কোন একটা বিন্দুকেই তো নির্দেশ করি এই অক্ষগুলোর সাপেক্ষে, তাই তো? এখন আমি সমতলে কোনো একটা বিন্দুকেই নির্দেশ করব, কিন্তু এটাকে আর কার্টেসীয় নিয়মের মাধ্যমে না, একটু ভিন্ন নিয়মে। এই নিয়মটা কি হবে, আমরা জানি যে মাঝে যে বিন্দুটা থাকে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি মূল বিন্দু হয়, আমরা এখন যে কোনো একটা বিন্দু পি যদি নাম দেই, সেটাকে কার্টেসীয় স্টাইলে নাম দিলে কি হতো, পি এক্স কমা ওয়াই, এবং সেক্ষেত্রে আমার অক্ষ থাকতো কি, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, এটা শুধু আমরা আঁকার জন্য আঁকলাম, আমরা আপাতত এটা ভুলে যাই এবং চিন্তা ভাবনা করি কিভাবে এই পিটাকে নতুন ভাবে চেনা যায়। এই পিটা আসলে কোথায় অবস্থান করছে এটা নতুন ভাবে কিভাবে বুঝবো। পোলার ফরম্যাটে পি কে চেনার জন্য যেটা লাগে সেটা হচ্ছে বিন্দুটি মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরত্বে অবস্থান করে এটা জানা লাগবে। আচ্ছা, তাহলে এই বিন্দুটি যদি মূল বিন্দু থেকে আর একক দূরত্বে অবস্থান করে তাহলে আমি বুঝতে পারলাম বিন্দুটা আসলে কত দূরে আছে। একই সাথে এই বিন্দুটি, এই পি বিন্দুটি এক্স অক্ষ যেটাকে আমরা নরমালি বলি, সেটা যদি আপাতত বলতে না চাই তাহলে বলবো এই যে মূল অক্ষ, যেটা মূল বিন্দুগামী যে অক্ষ, সে মূল অক্ষর সাথে কতটুকু কোণ উৎপন্ন করে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা পোলার ফর্মে এই পি বিন্দুটির স্থানাঙ্ক সম্পর্কে জানতে পারবো। সহজভাবে বললে কোন একটা বিন্দু মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরে অবস্থান করে এবং সেই বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে, এই দুইটা টার্মের মাধ্যমে আমরা একটা বিন্দুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি, এবং এটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি বিন্দুটিকে আগে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারতাম, এখন এই সেম পি বিন্দুটিকে আর কমা থেটা দিয়ে প্রকাশ করতে পারবো, তাই তো? তার মানে এখন আমি পি বিন্দুটাকে নতুন আঙ্গিকে চিনলাম আর এবং থেটার সমন্বয়। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি দেখি যে এক্স আর ওয়াই অথবা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে,
একটা বিন্দুকে চেনার জন্য আমাকে বলল যে সেটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পরিবর্তন করো, তাদের মধ্যকার একটি চেঞ্জ নিয়ে আসতে বলছে, অথবা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া সেটাকে কার্তেশীয়তে প্রকাশ করো। তাহলে কি করব? তাহলে আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার একটি সম্পর্ক তৈরি করে দিতে হবে, তাই তো? তাহলে সেই সম্পর্ক তৈরিরই চেষ্টা করব এখন। এখানে কি দেখতেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে থেকেই ছিল, আবার এই এক্স অক্ষকে আমরা কিন্তু মূল অক্ষও বলতেছি, আবার এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝেই কিন্তু আমরা একটা নতুন ধ্রুবক বা একটা নির্দিষ্ট দূরত্ব আর দেখলাম, আমরা একটা কোণ দেখতে পেলাম। এই সবগুলোকে একসাথে সবগুলোকে একসাথে একটা সম্পর্কের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, সবার আগে এই বিন্দুটি কি পি যদি এক্স কমা ওয়াই হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে? এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে? এক্স একক দূরত্বে না? আর একটু ভালো করে আঁকলে এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে এক্স একক দূরত্বে, ভালো হচ্ছে না দাগটা, নরমালি যদি দেখাই, এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে এক্স একক দূরত্বে, সিমিলারলি এই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত? ওয়াই একক দূরত্বে অবস্থান করে, তাই তো? এইবার যদি আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে দেখতে পাবো এই পুরোটা ও পি, আর এটাকে যদি আমরা বলি কিউ, এই ও পি আর কিউ এটা কি একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়, তাই তো? এটা যদি একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়, তাহলে এখান থেকে আমরা ধীরে ধীরে দুইটা ব্যবস্থার মধ্যে সম্পর্ক তৈরি করে ফেলতে পারবো। প্রথমে লিখি যে পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে কি বলে? পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে বলে যে অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব আর ভূমির স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কে? এখানে অতিভুজ হচ্ছে আমাদের আর, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাই তো? আর ভূমিকে, আচ্ছা ভূমি তো দেওয়া নাই, ও কিউর দৈর্ঘ্য তো দেওয়া নাই, উত্তর হচ্ছে দেওয়া আছে, সেটা কি? এই ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কি মডুলাস অফ এক্স। তাহলে এই দুইটা কি পরস্পর সমান না? ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বই তো নির্দেশ করে, তাহলে এটা কি হবে? এক্সই হবে। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই এক্স, তাই তো? তাহলে আর কে যদি শুধু এক পাশে রাখি, তাহলে আমরা বলবো আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। কিসের ইকুয়েশন এটা? আমার যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে, অর্থাৎ আমার যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে, আমি সেখান থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আর ক্যালকুলেট করতে পারবো এই সমীকরণ থেকে। একইভাবে এখন যদি আমরা সুন্দর করে পিথাগোরাসের উপপাদ্য থেকে ত্রিকোণমিতিতে চলে যাই, তাহলে দেখতে পাবো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা কি বলে? একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বকে আবারও আমাদের জন্য ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের কি থিটা বের করা লাগতে পারে। যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে, তাহলে থিটা কিভাবে বের করব? সেটা সূত্র হচ্ছে থিটা সমান ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স। একটা ব্যাপারে এখানে কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ওয়াই আর এক্স এর পাশে মডুলাস সাইন দেব। কেন দিব? এটা অন্যান্য কোয়াড্রেন্টে যদি আমরা থিটা বের করতে চাই, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। আপাতত এটুক জেনে রাখি। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা জানি, তাহলে কি বের করতে পারবো? আমরা এই স্থানাঙ্ক যদি কার্তেশীয় অবস্থায় থাকে, সেখান থেকে আমরা পোলারে কনভার্ট করতে পারবো এবং আর থিটা বের করে ফেলতে পারবো। এবার আসি, স্থানাঙ্ক যদি পোলারেই থাকে এবং সেখান থেকে কার্তেশীয়তে পাল্টাতে চাই, তাহলে কি করব? আমরা আবার ত্রিকোণমিতির কাছে যাই। আমরা জানি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ না? এখানে ভূমিকে x
এই যে এই ত্রিভুজে ভূমি হচ্ছে এক্স, অতিভুজকে আর। তাহলে আমার এক্স বের করা লাগলে আমি কি করব, এক্স সমান আর কস থিটা, মানে আর জানি থিটা জানি, আমাকে কার্টেসীয় ব্যবস্থা পরিবর্তন করতে হবে। তাহলে আমি এক্স কিভাবে বের করব, এক্স সমান আর কস থিটা এই সূত্র দিয়ে। একইভাবে ত্রিকোণমিতির সাইন থিটা যদি আমরা জানতাম, তাহলে কি লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। এখান থেকে সুন্দর করে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা বের করতে পারবো ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে কি আর জানা থাকলে, থিটা জানা থাকলে সুন্দর করে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শিফট করতে পারবো এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে। এই যে লিংক করে দেই, পাশে লিখলে সুবিধা হয়। এটা কি কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার, আর এগুলো হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয়। ওকে, আরেকটা জিনিস দেখবো আমরা, যে সমতলে পোলার স্থানাঙ্ক ব্যবহার করে কি দেখার প্রয়োজন আছে বলে মনে করতেছি। আমরা যখন ওই সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব দেখতে পাই। তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতেও নিশ্চয়ই দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব বের করা যেতে পারে, তাই না? পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতেও দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব বের করা যেতে পারে। আমরা নিচের দিকে দেখি তাহলে সেটা, তাহলে দুটি বিন্দু যদি এরকম হয়, আগে একটা চিত্র আঁকি, যে এটা একটা সরল রেখা, আমাকে বলে দিল এই সরল রেখার দৈর্ঘ্য বের করতে, যেখানে তার একটি বিন্দু হচ্ছে এ এবং এটার পোলার স্থানাঙ্ক দেওয়া r1 θ1 এবং তার অপর একটি বিন্দু হচ্ছে বি, যার পোলার স্থানাঙ্ক দেওয়া r2, θ2। তাহলে এবি রেখার দৈর্ঘ্য কি হবে, এবি রেখার দৈর্ঘ্য হবে সিম্পলি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এখানে cos এর থিটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ cos এর যদি নেগেটিভ ভ্যালু আসে cos মাইনাস থিটার জন্য, সেটা কি হয়ে যায়, cos প্লাস থিটা আবার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, যে দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার, যদি বিন্দু দুটি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে। ওকে দেন, তাহলে এতটুকু যদি করি ইনশাআল্লাহ হবে এনাফ। আমরা এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব এখন। প্রথমে আসে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো -1, -√3। এটা সলভ করতে যে আমরা একটা নতুন টার্মও শিখবো, নতুন কিছু আলোচনাও হবে, সমস্যা নাই। তারপরে আর কি এই চ্যাপ্টারের মেইন থিওরি আর কি কমপ্লিট হয়ে যায়। তাহলে পোলার স্থানাঙ্কে প্রকাশ করব, কি শিখছিলাম, যে কার্তেশীয় থেকে পোলার, এই যে এইটা, এই ইকুয়েশন গুলো লাগবে। তা কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার জন্য আগে একটু ভেঙেই করি, কি কি দেওয়া, এখানে x কত -1, এখানে y কত দেওয়া -√3। তাহলে আমাদের কি বের করতে হবে পোলার স্থানাঙ্কের জন্য, প্রথমে r বের করতে হবে। r মানে কি, r মানে হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে -1 এর হোল স্কয়ার প্লাস -√3 এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে কত আসে, 1 প্লাস 3 মানে 4, এটা 2 হবে না √2, 2 হবে। কেন, এখানে 1 প্লাস 3 4 এর রুট হচ্ছে আমাদের 2। ওকে, এখন আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে থিটা বের করা। কেন স্যার চ্যালেঞ্জ কেন, আমরা তো tan ইনভার্স মডুলাস অফ y বাই x দিয়ে করলেই পারি,
না, একটা জায়গাতে আমরা হয়তো খেয়াল করি নাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এই প্রমাণটা করি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি যাই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে -x, y। সিমিলারলি থার্ড কোয়াড্রেন্টে হয়ে যাবে -x, y। ফোর্থ কোয়াড্রেন্টে হয়ে যাবে +x, y। তাহলে আমার কিন্তু প্রতিনিয়তই x আর y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই তো? আচ্ছা, আবার এই থিটা মানে কি? থিটা মানে হচ্ছে x অক্ষের সাথে যে পরিমাণ কোণটা উৎপন্ন করবে। আমার যদি y অক্ষে কোনো একটা বিন্দু থাকে তাহলে কিন্তু সেটা x অক্ষের সাথে একটা বড় বিশাল কোণ তৈরি করবে, তাই না? একটা স্থূলকোণ হয়ে যাবে। এখানে থাকলে সেটা একটা স্থূলকোণ তৈরি করবে না, তাই তো? আবার এখানে থাকলে সেটা কি একটা ঋণাত্মক কোণ তৈরি করবে না ত্রিকোণমিতির হিসাবে? তার মানে কোণের পরিমাণটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেটাই আমরা এখন দেখব। এই থিটার মান বের করার আগে ছোট করে সেটা দেখে নেই, তাহলে আর এটা নিয়ে ঝামেলা লাগবে না। আচ্ছা, অক্ষ নিলাম আমরা। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য তো আর সূত্র পরিবর্তন হবে না, সেটা নিয়ে সমস্যা নাই। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা বিন্দু হয় p -x, y এবং সেটার পোলার স্থানাঙ্ক আমার বের করতে হবে, তখন কি করব? এই যে এটা হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্ব, যেটাকে আমরা r বলতে পারি, কিন্তু r বলি আর যাই বলি না কেন, আমার থিটা হচ্ছে x অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে এইটা, তাই না? কিন্তু আমি কি এটার কোনো সূত্র জানি? এটার তো কোনো সূত্র জানি না। আমি যেই সূত্রটা জানি তাহলে আমি সেটাই ব্যবহার করব। তো সেই সূত্রটাই যদি আমরা ব্যবহার করি তাহলে এই সাইডে হবে কি? এই সাইডে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, আর এই সাইডে যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, তাই তো? এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে বের করতে পারবো। তো এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে যদি আমি বের করি তাহলে এটাকে মনে করি, নাম দিলাম আলফা। tan আলফা সমান কত? লম্ব বাই ভূমি। লম্বকে y আর ভূমিকে -x। আচ্ছা, আমরা এখানে -x টা নিলাম না। কেন নিলাম না? কারণ মাইনাসের কারণে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি সেটার মেইন থিটা কোণটা কি, কিন্তু এখানে আমরা থিটা কোণটা আসলে কিভাবে আসছে সেটা বোঝার জন্য আসছি, তাই আমরা tan থিটার মান শুধু মান নিব, এই আলফা কোণে শুধু মান নিব, তাই মডুলাস সাইন দিয়ে দিলাম। এখন দেখি তো, আমার দরকার হচ্ছে থিটা কোণটা বের করা। এই থিটা কোণটা আসলে কত? এই থিটা কোণটা আসলে কি এই পুরোটা হচ্ছে আমার 180 ডিগ্রি বা পাই, তাই তো? 180 ডিগ্রি বা পাই। পুরোটা যদি পাই হয়, থিটা মানে কি? এই পুরোটা পাই থেকে এই আলফা বিয়োগ দিয়ে দেওয়া না, পাই থেকে আলফাটাকে বিয়োগ করে দিলে, এই পুরো পাই থেকে আলফাটাকে যদি আমি বিয়োগ করে দেই, যেটুকু থাকবে সেটাই কি থিটাকে নির্দেশ করে না? তাহলে আমার তো থিটাই বের করতে হবে, তাই তো? তাহলে কি করব? আমার এই আলফা কত? এই আলফা কত পাই আমি এখানে? tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে আমার থিটা কত হবে? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। কেন? সেকেন্ড কোয়াড্রেন্টে, এই কারণে, তাই তো? আচ্ছা, একটু জায়গাটা ক্লিয়ার করে নেই, ভিডিওতে থাকবে বাট এই জায়গাটা ক্লিয়ার করি। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টের জন্য একটু দেখাশোনা করব। সিমিলারলি যদি থার্ড কোয়াড্রেন্টে থাকতো তাহলে কি করতাম? এখানে যদি সেই পি বিন্দুটা থাকতো তাহলে আমার এই যে -x, -y ফরম্যাট, -x, -y ফরম্যাট হোক যাই হোক, আমার এটা কি হতো? লম্ব। আমি আঁকার জন্য আঁকতেছি, এই দুটো আর কি সেম হইতো। এখান থেকে যদি আমি টান দেই, এটা হচ্ছে তার সে আর বিন্দু, রাইট? এটা হচ্ছে তার সে আর বিন্দু। এটা যদি আর বিন্দু হয় তাহলে এখান থেকে কি একটা কোণ পাবো। এটাকে আমি এটার মতো বোঝানোর জন্য নাম দিলাম আলফা। এখান থেকে এটা যদি আলফা নাম দেয়, আমার কি আলফা প্রয়োজন? অবশ্যই না। আমার দরকার তো ভাই থিটা। আমার তো দরকার এক্স অক্ষের সাথে এইটা কি পরিমাণ কোণ উৎপন্ন করতেছে। এবার এটাকে আমি থিটা নাম দিই, ওইটা থিটা দিয়ে বুঝাইছিলাম, এখন এটা সেকেন্ড কেস। এটার সাথে আবার যদি গুলিয়ে না ফেলে যে ওইটা থিটা ছিল, এটা কেমনে থিটা হয়, এমন না। এটা সেকেন্ড কেস, শুধু বোঝানোর জন্য আরেকটা বুঝাইতেছি যে থার্ড কোয়াড্রেন্টের জন্য কি করব, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি করব, এভাবে।
তাহলে আমার দরকার কি, আমার দরকার এখান থেকে এদিকে আসা, এটা হচ্ছে আমার থেটা। তো থেটা কিভাবে বের করব, এই পুরোটা কত, গ্রিন দিয়ে যদি দেখাই এই পুরোটা কত, আবার বলি এটা হচ্ছে পাই, আর পাই এর সাথে যদি আমি আলফার এই যে এই নতুন যে আলফাটা, এই যে এই আলফা, পাই এর সাথে যদি আমি আলফা যোগ করি তাহলে কি পাবো, পাই প্লাস আলফাই হচ্ছে এখন আমার কি থেটা না, থার্ড কোয়াড্র্যান্টের জন্য। তাহলে আমি থার্ড কোয়াড্র্যান্টের জন্য সূত্র কি বলতে পারি, পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। একই নিয়মে আমি ফোর্থ কোয়াড্র্যান্টে যদি পি প্লাস এক্স কমা মাইনাস ওয়াই এর জন্য চিন্তা করি, তাহলে কি বলবো, এইভাবেই থেটা কি এক্স অক্ষের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা চিন্তা করতে হবে। এত ঘুরিয়ে চিন্তা করা লাগতে পারে, যদি ঘুরিয়ে চিন্তা করতে না চাই, এটা তো এক্স অক্ষই, তাহলে এখানে যদি একটা সরল রেখা থাকে সেটা এক্স অক্ষের সাথে, আর একটু ভালো করে আঁকি, বিজি হয়ে যেতেছে, ওকে, শুধু লাস্ট যেহেতু এই টার্মটা লাস্ট টার্মটাই দেখাই, ওকে। যদি এই পয়েন্টে থাকে তাহলে কি করব, এই খান থেকে এটা যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজের লম্ব। কেন, এই সবগুলোর আমাদের টার্গেটটা হচ্ছে এই কোণটা বের করা, তাই না? এখন পি কি, এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এটাকে যদি আমি আলফা বলি আমি কিন্তু খুব সুন্দর করেই বের করে ফেলতে পারবো। ভ্যালুটা কত হবে, tan ইনভার্স মডুলাস অফ y বাই x, দ্যাট ইজ নট এ বিগ ডিল। tan ইনভার্স মডুলাস অফ y বাই x বের করাটা কোনো কঠিন ব্যাপার না, কিন্তু এটা x অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে, আমি কিন্তু সেই পুরো কোয়াড্রেন্ট ঘুরে আসতে পারি, কিন্তু এবার ঘুরবো না। কেন ঘুরবো না, এটা তো x অক্ষই, x অক্ষের সাথে এটা কি ঋণাত্মক দিকে কোণ তৈরি করতেছে না। তাহলে এই বরাবর যদি এই আমি যদি পয়েন্টার দিয়ে দেখাই, এই বরাবর যদি আমি একটা এই প্লাস থিটা কোণ পাই, তাহলে এই বরাবর আমি কি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতেছে, সরি x অক্ষের ধনাত্মক দিক তো উপরের দিকে, তাই না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতেছে, তাহলে কি x অক্ষের এই ধনাত্মক দিকটার সাথে এখানে কি ঋণাত্মক কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কি মাইনাস থিটা বললেই তো হয়। তাহলে আমি লিখতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা না, থিটা যে কোণ ছিল এখানে আমরা আলফাটাকে সেই কোণের মতোই দেখতে পাচ্ছি, এক্স অক্ষের সাথেই কোণ উৎপন্ন করে, কিন্তু বিপরীত দিকে। আর বিপরীত দিকে গেলে তার মানে ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা সেটাকে কি বলি, মাইনাস থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে থিটা সমান কি, এখানে যেহেতু আলফা দিয়ে দেখাইছে তাই থিটা সমান মাইনাস আলফা লেখাটা উঠছে। একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখবো, এই জিনিসটা অনেকে না বুঝে আর কি মুখস্থ দিয়ে যায়, তাই থিটা সমান মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আশা করি ক্লিয়ার। এবার সবগুলো সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করে পরেরটাতে যাই, বেশি সময় নিয়ে নিছি এটাতে, সরি। তাহলে প্রথম চতুর্ভাগে থাকলে থিটা কি, থিটা হবে tan ইনভার্স মডুলাস অফ y বাই x। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কি হবে, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আচ্ছা, যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে থিটা কি হবে, পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এটাকে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসি তাহলে অন্যভাবেও প্রকাশ করা যায়। ত্রিকোণমিতি নলেজটা ভালোভাবে ক্লিয়ার থাকলে এটা বুঝতে কোনো সমস্যাই হবে না। আর চতুর্থ চতুর্ভাগে যদি থাকে কে কোন একটা বিন্দু, তাহলে থিটা কি হবে, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ওকে, এবার আমরা আগের ম্যাথটা সলভ করি। তো থিটা কি হবে, থিটা কি মাইনাস মাইনাস মানে কি থার্ড কোয়াড্র্যান্টে পড়ে না, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থার্ড কোয়াড্র্যান্টে পড়ে, তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থিটা কি হবে, এই যে থার্ড কোয়াড্র্যান্টের সূত্রটা আমরা ইউজ করব, পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y কত,
রুট ওভার 3 যেহেতু মডুলাস, তাহলে মাইনাস নিয়ে আমাদের ঝামেলা পড়া লাগবে না। তা মাইনাস রুট ওভার 3 দিলেও সেটা প্লাস হয়ে যাবে, -1 দিলেও সেটা প্লাস হয়েই যাবে। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স কি থাকলো, তাহলে ট্যান ইনভার্স রুট ওভার 3 কে ইন্ডিকেট করতেছে। আর ট্যান ইনভার্স রুট ওভার 3 মানে কি, এটা হচ্ছে আমাদের পাই বাই 3। তাহলে পাই প্লাস পাই বাই 3, আলটিমেটলি ভ্যালু কত, 4 পাই বাই 3। তাহলে আমি বলতে পারি আমাদের এই -1, -√3 এই ব্যাপারটার পোলার স্থানাঙ্ক রূপ কি হবে, 2, 4 পাই বাই 3। এটা হচ্ছে আমার পোলার ফর্ম কার, -1, -√3 এর। আমরা পরেরটাতে চলে আসি। এখানে বলতেছে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে, এগুলো করার কোনো ব্যাপার না। কার্তেশীয় স্থানাঙ্কতে প্রকাশ করো, এখানে দেওয়া আছে আর কত 4, আর হচ্ছে থিটা কত দেওয়া এখানে পাই বাই 4। কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে বললে x সমান কি লিখি আমরা, আর cos থিটা। তাহলে লিখব 4 cos পাই বাই 4। তাহলে cos পাই বাই 4 হচ্ছে 1/√2, যদি ভুল না বলি থাকি। তাহলে 4 ডিভাইডেড বাই √2 হচ্ছে আমাদের x, y হচ্ছে r sin থিটা, এটা হচ্ছে 4 sin পাই বাই 4 কত আসবে, সিমিলারলি 4 ডিভাইডেড বাই √2। তাহলে x, y এটাকে আমরা কি লিখতে পারি, 4 ডিভাইডেড বাই √2, 4 ডিভাইডেড বাই √2। এটা কি হলো, পোলার থেকে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ফরম্যাটে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা পোলার কার্তেশীয়তেই আসি, শেষ হয় নাই। যদি বলি যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, সেটা পোলারে থাকবে, আমি কার্তেশীয়তে যাব, এবার কি করব, কিছুই না। পোলার ফর্মে থাকলে আমার সমীকরণে আর থিটা থাকবে, এটুকু তো আমি অবশ্যই বুঝতে পারি। তাহলে পোলার ফর্ম থেকে যদি আমার সমীকরণটাকে কার্তেশীয় ফর্মে নিতে হয়, আর থিটা যা আছে সবগুলোকে ভ্যানিশ করে দিয়ে আমার এক্স আর ওয়াই এর মাধ্যমে সবগুলোকে প্রকাশ করতে হবে, আর কোনো কিছুই লাগবে না, দ্যাটস ইট। তাহলে সলভ করার চেষ্টা করি। কি দেওয়া, আর সমান 6 cos থিটা -2 sin থিটা, তাই তো। তাহলে এই আর কে আমরা কি লিখতে পারি, √x² + y²। অনেকভাবে এই ম্যাথটা করা যাবে, কিন্তু আমরা এটা সাজিয়ে করি। আরটাকে প্রথমে আর এর মতোই রাখি, cos থিটাতে আসি। আচ্ছা, cos থিটা যেন কি ছিল, x ডিভাইডেড বাই r না, x r cos থিটা। তাহলে cos থিটা কি হবে, x ডিভাইডেড বাই r। সিমিলারলি sin থিটা কি হবে, y ডিভাইডেড বাই r, তাই তো। তাহলে এবার উভয় পক্ষকে যদি আমি r দিয়ে গুণ করি, এখানে আসবে r এর স্কয়ার, এখানে 6x - 2y। আর একটু সাজিয়ে করলে r² কি ছিল, x² + y², যদি আমি ভুল না বলি r সমান √x² + y² ছিল, তাহলে r এর স্কয়ার কি হবে, রুটটা চলে যাবে। আর 6x টাকে এই পাশে নিয়ে আসি, 2y টাকে এই পাশে নিয়ে আসি, সমান 0। দেখি তো এখানে কোনো r বা থিটা আছে কিনা, নাই। তাহলে এটা কি, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারতেছি। এরপরে প্রবলেম 6 এ আসি। প্রবলেম 6 আমাকে, আচ্ছা, এটা আমাকে বলতেছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। করি, আর 1 প্লাস cos থিটা কার্তেশীয় করতে বললে শুধুমাত্র আর থিটাকে আমার এক্স আর ওয়াই দিয়ে সাজিয়ে দিতে হবে, আর থিটা যাতে কোনোভাবেই থাকতে না পারে। এটা আর যদি ভিতরে গুণ করি, আর থাকলো, আর এখানে আর cos থিটা, আর 2 তো ধ্রুবক, এটা নিয়ে আর কিছু বলার নাই। আচ্ছা, আর মানে কি, আর মানে হচ্ছে √x² + y², তাই তো। আর মানে হচ্ছে √x² + y²। আর cos থিটা মানে কি, আর cos থিটা মানে হচ্ছে x। তাহলে আর থাক, এখানে 2 - x লিখি। কেউ যদি 2-3 লাইনেও করে ফেলতে পারে আরো ভালো, সমস্যা নেই, ভেঙে করতেছি। আর হচ্ছে এরকম, আর 2 - x, এতটুকু করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বাট সাজিয়ে করা, যদি পক্ষকে বর্গ করি এভাবে আসবে, তারপরে 2 - x এর হোল স্কয়ার আসবে। চাইলে আরো ভাঙানো যায়, এই 2 - x এর হোল স্কয়ারটাকে আমরা এই সূত্রে ভাঙাতে পারি a - b হোল স্কয়ার দিয়ে।
দেন সেটাকে সাজিয়ে লিখলে যেটা হবে সেটা কি আমার কার্তেশীয় ফর্ম। কার্তেশীয় ফর্ম মানে অবশ্যই সেখানে এক্স আর ওয়াই থাকবে। আচ্ছা, এবার আসি কার্তেশীয় ফর্মে দেওয়া যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x, তাই তো? এটা কি পুরোটাই কার্তেশীয় ফর্মে দেওয়া, আমাকে বলতেছে পোলার ফর্মে প্রকাশ করতে। তাহলে লিখি ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস 2x। তাহলে পোলার ফর্মে প্রকাশ করতে হলে এক্স আর ওয়াই কিছুই থাকতে পারবে না, আমার অবশ্যই সেখানে থিটা আর আর নিয়ে আসতে হবে। তাহলে ওয়াই সমান কি জানি আমরা, আর সাইন থিটা, ভাবার কোনো দরকারই নেই। 1 মাইনাস 2 ইন্টু এক্স মানে কি আর কস থিটা, তাই তো? আমরা সূত্র শিখে আসছি, এটাকে লিখতে পারি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো? আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে ব্যাপারটা সাজালে কি হবে, 2r cos থিটা ইজ ইকুয়াল 1। আচ্ছা, এখানে আর আর থিটা বাদে আমি কোনো এক্স আর ওয়াই দেখতেছি না, এতটুকু রাখলে ইনশাল্লাহ হবে। এটাকে কি করা হলো, পোলার সমীকরণে প্রকাশ করা হলো। আচ্ছা, কার্তেশীয় থেকে পোলারের এই প্রবলেমটা একটু ট্রিকি, অনেক ছোট, উত্তরটা অনেক ছোট হবে বাট প্রবলেমটা ট্রিকি। একটু দেখি তো, এখানে আমার এক্স আর ওয়াই এর মাধ্যমেই প্রকাশ করা আছে, বাট এখানে একটা আলফা নামে নতুন জিনিস দেওয়া, তাই তো? এই জন্য আমরা মনে করি কি, এখানে যেহেতু একটা কোণ দেওয়া আছে এবং সাথে ত্রিকোণমিতি দেওয়া, তাই আমরা মনে ধরে নেই যে এটা একটি পোলার ফর্মে দেওয়া। কিন্তু আবার পরক্ষণে হোঁচট খাই যে আরে এখানে তো ওয়াই আর এক্স দেওয়া, তাহলে এটা কিভাবে পোলার ফর্ম হলো? এটা তো কার্তেশীয়, এবং কোশ্চেনেও বলতেছে আমাকে কার্তেশীয় থেকে পোলারে যাইতে। তাহলে আলফা থাকা মানে এই না যে এটা কি আমার পোলার ফর্ম। একটা জিনিস মনে রাখবো, আমরা ট্র্যাডিশনালি পোলার ফর্মের যে কোণ সেটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ দিয়ে প্রকাশ করি। তাহলে থিটা ছাড়া অন্য যে কোনো কোণ যদি আসে সেটা অন্য কোনো একটা কোণকে ইন্ডিকেট করতে পারে, কিন্তু সেটা পোলার ফর্মের এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয় ওই বিন্দুটার জন্য সেই থিটাকে ইন্ডিকেট করে না। তাহলে এই আলফাটাকে কি আমরা একটা ধ্রুবক আকারে চিন্তা করতে পারি, এটুক চিন্তা করলেই আর কোনো সমস্যা নেই। তাহলে কি এক্স আর ওয়াই কে আমি আর থিটা দিয়ে প্রকাশ করব, ওয়াই হচ্ছে আর সাইন থিটা, এক্স হচ্ছে আর কস থিটা, ও ওর মতোই থাক, কিছুই করার নেই। আচ্ছা, উভয় পক্ষকে কি আর সাইন থিটা দিয়ে ভাগ করা যায় না, আর কস থিটা দিয়ে ভাগ করা যায় না? আর আর চলে যাবে, থাকবে কি এই পাশে tan থিটা, আমি sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করে দিছি, আর এখানে cot আলফা। আচ্ছা, tan থিটাকে কি লেখা যায়, tan থিটাকে কি cot 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায় না? যদি ত্রিকোণমিতিটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে, আমরা জানি যে এই থিটা কোণের যে পূরক কোণের সাথে একটা সম্পর্ক আছে। পূরক কোণ মানে কি, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই তো? সে সম্পর্ক থেকে লিখতে পারি যে tan থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার ডান পাশে তো আমার cot আলফা ছিলই, তাহলে আমি কি বলতে পারি আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা? এটাই উত্তর। কেন এটাই উত্তর? আলফা কি, আমি এখানে আলফাকে ধ্রুবক আকারে চিন্তা করতেছি, আর আমার π/2 নিজেও একটা ধ্রুবক। তাহলে কার্তেশীয় থেকে পোলারে পরিবর্তন করতে হলে আমার আর আর থিটার মাধ্যমে নিয়ে আসতে হবে। আর কে তো রাখতে পারি না, কাটাকাটি চলে গেছে, তো আমাদের কিছু করার নেই। তাহলে থিটার মাধ্যমে নিয়ে আসছি, তাহলে এটাই কি তার পোলার ফর্ম। ওকে, তাহলে এতটুকু যদি বুঝি, এই পর্যন্ত আমাদের ছিল পোলার টু কার্তেশীয়, কার্তেশীয় টু পোলারের মেইন কনসেপ্ট বিল্ড করা এবং সেই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা। এরপর পুরো বইটাতে আমাদের যা থাকবে সেটা হচ্ছে ওই যে আমরা এই দুটি বিন্দুর দূরত্বের মাধ্যমে প্রমাণ করতাম না যে এটা সামান্তরিক হবে কিনা, এটা বর্গ হবে কিনা, এটা কি বর্গ সামান্তরিকের নিয়ম জানলেই আমরা ওই ব্যাপারগুলো সলভ করতে পারবো, তাই সেগুলো এখানে রাখি নাই। এখানে এমন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রাখার চেষ্টা করছি যেটা একটা করলে অন্যগুলো আর কি আমরা সলভ করতে পারি। প্রথমটা দেখি যে একটি সমবাহু ত্রিভুজের দুইটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-4। প্রথমে আমরা নামকরণ করতে থাকি, এত বারবার পড়বো নাকি। 0,-4 হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে আমার 0,4, তাহলে এটাকে বি নাম দিই 0,4। আচ্ছা, এখানে লিখে দিই ধরি। ওকে, এরপরে বলতেছে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, শুনে তো খুব ইজি মনে হয়,
তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। আমি তো জানি না তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, আমি সেটাকে নাম দিলাম এক্স কমা ওয়াই। তাহলে আমি যদি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই নামকরণ করি, এবার আমার সেটাকে সলভ করা লাগবে। এটা সলভ করার স্ট্র্যাটেজি আমি বলে দিই। যেহেতু সমবাহু ত্রিভুজ, তিন বাহু পরস্পর সমান হবে। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তিন বাহু মানে এ বি সমান বিসি সমান সি এ, এটা সমান হবে, এটা আমরা সবাই জানি। এখন সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান হলেও আমার কিন্তু এক্স আর ওয়াই বের করতে হবে। কিভাবে বের করব এটা একটু মনোযোগ দিয়ে শুনি। আমি এ আর বি এর যদি দূরত্ব বের করি, আমি যদি এ আর বি এর দূরত্ব বের করি, সেটা কিন্তু একটা মান দেখাবে, কিন্তু বিসি এর দূরত্ব একটা আমাকে সমীকরণ দিয়ে দিবে। কেন? আমি এক্স আর ওয়াই জানি না। সিমিলারলি আমি যদি এই সি এ এর সম্পর্কে যাই, তাহলে কিন্তু সেখান থেকে আমি একটা সমীকরণ পাবো। আমি করব কি, যে প্রথমে এ বি এর মান বের করব এবং এই এ বি এর সাথে বিসি এর একটা সম্পর্ক দেখাতে চেষ্টা করব, আবার এ বি এর সাথে সি এর একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করব, যাতে আমার দুইটা সমীকরণ তৈরি হয়। ওই দুইটা সমীকরণকে সমাধান করলে ইনশাল্লাহ এক্স আর ওয়াই বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এ বি কত হয় সেটা বের করি। আমরা পারবো অবশ্যই। এই ভুজ দুইটার অন্তর আর হচ্ছে কোটিদ্বয়ের অন্তর কত হবে? 0 স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 যোগ 4 মানে হচ্ছে 8 এর স্কোয়ার, তাই তো? তাহলে আসতে আসতে আমাদের 64। 64 এর রুট করলে হবে কত? 64 এর রুট করলে হয়ে যাবে 8। এটা আমরা করব না, আমরা এ বি এর ভ্যালু এভাবেই রাখি। আচ্ছা সরি, পরে তো লাগবে। হ্যাঁ করব সরি। এ বি হচ্ছে কত? 0 স্কোয়ার প্লাস ও হচ্ছে আমাদের 8 স্কোয়ার, দেন আমরা পেয়ে যাচ্ছি √64 which means 8। এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা বিসি তে যাব। বিসি কত? x - 0 এর হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার, এটা রুট। সাজিয়ে লিখলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 16 মাইনাস 8y। আচ্ছা, এবার কি আমাদের শর্ত মোতাবেক আমরা একটা জানা অংশ থেকে সাথে একটা ইকুয়েশনের পার্ট কি করব? সম্পর্ক দেখাবো। এ বি সমান বিসি। এখন উভয় দিকে বর্গমূল আছে, দুইটা বাহু পরস্পর সমান হলে তাদের বর্গও কি হবে? পরস্পর সমান হবে, তাই কি না? তাহলে বর্গও যদি পরস্পর সমান হবে, তাহলে আমি এ বি স্কোয়ার পাবো 64 এবং ডান দিকে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস 8y, তাই তো? তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 48 সমান 0। এটাকে আমরা নাম দেব 1 নম্বর ইকুয়েশন, তাই তো? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার সিমিলারলি আমরা এই সি এটা আগে বের করব। কেন সি এটা আগে বের করতেছি? যাতে এ বি এর সাথে সম্পর্ক দেখাতে পারি। সি এ কত? সি এ হচ্ছে এই এক্স স্কোয়ার হবে। এবার বুঝতে পারছি যে ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর কনসেপ্ট থেকে যে আসতেছে, এগুলো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার, এটার বর্গমূল, তাই তো? এটা যদি বর্গমূল হয়, আমি পাবো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস 8y এর রুট। ওকে, তাহলে আমি আগের মতোই লিখব যে এ বি সমান সমান সি এ হলে অবশ্যই তাদের বর্গ কি হবে? সমান হবে। তাহলে 64 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস 8y, তাই তো? তাহলে এখান থেকে সমীকরণটা কিভাবে সাজানো যায়? আগের মতো করে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y মাইনাস 48 ইজ ইকুয়াল 0। এটাকে কি নাম দিব? 2। আচ্ছা, তো এবার দেখি তো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটা। এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশন আর হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, দুইটার ডান পক্ষই কি 0 না? তার মানে সমান সমান দুইটা ইকুয়েশন যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাদের বাম পক্ষ দুইটাও পরস্পর সমান হবে, তাই তো? অথবা আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করে দিতে পারি। এটা আমার মনে করি আরো বেশি বুঝতে হেল্প করবে। 1 বিয়োগ 2 এখন কিছুই না, শুধুমাত্র দুটো ইকুয়েশনকে সলভ করতেছি y বা x বের করার জন্য। তো 1 বিয়োগ 2 করলে কি পাই? x স্কয়ার বিয়োগ যাবে, y স্কয়ার বিয়োগ যাবে, খালি এই -8y থাকবে। কেন -8y বিয়োগ যাচ্ছে? এটা চলে যাবে, -48 চলে যাবে, আর ডান পাশে কি থাকবে? 0 থাকবে। ডান পাশে কি থাকতেছে? আমাদের 0 থাকতেছে। তাহলে আমরা বের করতে পারবো যে -16y ইজ ইকুয়াল 0, তাহলে y ইজ ইকুয়াল 0। আমরা y কিন্তু পেয়ে গেছি, y কার? ওই যে c বিন্দুর স্থানাঙ্ক y। এখন এই yটাকে আমরা যদি এই 2 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে x পেয়ে যাব। y কে 2 এ বসিয়ে পাই, এভাবে করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে x। তো y কে বসালে কত হবে? 0। তাহলে x স্কয়ার প্লাস 0 প্লাস 0 মাইনাস 48 ইজ ইকুয়াল 0। তাহলে x কি হবে? প্লাস মাইনাস √48 সমান সমান আমরা লিখতে পারি +-4/3। ক্যালকুলেটর প্রেস করলে এটা পেয়ে যাব, +-4/3, তাই তো? তাহলে +-4/3 ছিল x, y ছিল 0। এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটার সলিউশন। উত্তর যদিও দেওয়া আছে পাশে লেখা, আমরা আরেকবার লিখব যে এই যে c, এটার জন্য পাশে আলাদা একটা দাগ দিয়ে লিখি, c কত? +-4√3, 0। আশা করি দেখতে সমস্যা হচ্ছে না এই পাশে। ওকে, দেন আমরা এর পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা আমি সলভ করব না, এটা আপনাদের জন্য HW, আশা করি পারবেন। আগের মতোই ABC সমবাহু ত্রিভুজের A ও B এর স্থানাঙ্ক দেওয়া আছে। বলতেছে যে AB বাহুর যে পার্শ্বে মূল বিন্দু তার বিপরীত পাশে C বিন্দু অবস্থিত। এই কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাট এখানে আমার AB দেওয়া একটা সমবাহু ত্রিভুজের C বিন্দুটি নির্ণয় করতে হবে, আগের মতোই করব। তাহলে যেটা আমার হিন্ট দেওয়া সেটা দেই, যে আমি C বিন্দুর যে স্থানাঙ্ক পাবো সেটা হচ্ছে এরকম 3 +-√3, 5 এটা পাবো। কিন্তু উত্তর আকারে আমি মাইনাসটা নিব না। কেন নিব না সেটা হচ্ছে এই শর্তের মধ্যে দেওয়া আছে। শর্তটা কি বলে আমাকে? শর্তটা আমাকে বলে যে এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, আর আমি যদি এখানে এই দুইটা বিন্দু a আর b কে প্লট করি তাহলে দেখবো যে a বিন্দুটা কোথায়? এটা যদি হয় আমার 3 আর এটা যদি হয় মূল বিন্দু, a বিন্দুটা অনেকটা এখানে আর b বিন্দুটা অনেকটা এইখানে অবস্থান করতেছে বলে আমরা ধরে নিতে পারি, তাই তো? b কে আমরা বলবো 3,6, a কে আমরা বলবো 3,4, তাই তো? তাহলে এদের দ্বারা একটি কি সরল রেখা যাবে না? ওকে, সরল রেখা গেল। আমাকে কোশ্চেনে কি বলতেছে? আমাকে কোশ্চেনে বলতেছে যে AB বাহু, এটা কি একটা AB বাহু? AB বাহুর যে পাশে মূল বিন্দু, AB বাহুর বাম পাশে না মূল বিন্দুটা? এই যে এখানেই তো মূল বিন্দুটা। AB বাহুর যে পাশে মূল বিন্দু, আমি যদি ডটেড লাইন ইউজ করি আর এটাকে একটু বৃদ্ধি করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা, আচ্ছা, তাহলে AB বাহুর যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে C, তার মানে C বিন্দুটা কোনোভাবে বাম পাশে থাকতে পারবে না। C বিন্দুটাকে যদি আমি রেড দিয়ে দেখাই, C বিন্দুটা আমার এখানে থাকা লাগবে, এখানে থাকা লাগবে। তাহলে আমি যে C বিন্দুর এই স্থানাঙ্কগুলো পেলাম সেটা কেমন হবে? যদি C বিন্দু বাম পাশে থাকতো তাহলে কি বাম পাশ ডান পাশ কে ডিসাইড করে? ভুজ ডিসাইড করে না?
যদি সি বিন্দু বাম পাশে থাকতো তাহলে 3-এর বাম পাশে, তার মানে 3-এর চাইতে কম হতো না তার ভুজ, তার মানে 3 মাইনাস সামথিং হতো। কিন্তু সি বিন্দু কি ডান পাশে থাকবে, তাহলে তার ভুজ কি হবে, 3-এর চাইতে বড় কিছু হবে, তাই তার ভুজ কত হতে হবে, 3 প্লাস সামথিং। তাই আমরা উত্তরটাকে তখন নিব 3 প্লাস √3। আর এখানে 5 কি, 5 হচ্ছে উচ্চতা, এটা 4 হলে মাঝের কোনো পয়েন্টই তো 5 হবে, যাতে এই যে এভাবে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হতে পারে। আশা করি ক্লিয়ার, বাকিটুকু আগের মতো সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, প্রবলেম এটা সহজ একটা প্রবলেম, তবুও করানোর চেষ্টা করি। একটা শেপ নিই তো। ওকে, গোলক হয়ে গেল মেবি, এটা সমস্যা নেই, একটু বড় করি, এখানে রাখি। আর হচ্ছে ইয়েলো বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, যেই জ্যাটা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য বের করো। আগে জ্যা কি, জ্যায়ের জন্যই যখন প্রশ্ন, আগে জ্যা কি, এরপরে আমরা কেন্দ্র ডিসাইড করি, কেন্দ্র কোথায় থাকবে। এটা হচ্ছে আমার সেই বৃত্তের কেন্দ্র, তাই তো, ওর ব্যাসার্ধ 10, ওর ব্যাসার্ধ, তাহলে এখান থেকে যদি আমি একটা দৈর্ঘ্য চিন্তা করি, এটাই তো ওর ব্যাসার্ধ, তাই তো, এটা কি ওর ব্যাসার্ধ হচ্ছে 10। এখন 10 কি হবে, সেন্টিমিটার না একক, একক থাকবে, সেন্টিমিটার তো বলে নাই। আচ্ছা, এটা হচ্ছে 10, বলতেছে তার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 11,2, 11,2। ওকে, তার কেন্দ্রটাকে আমরা নাম দিলাম পি। আচ্ছা, আর হচ্ছে এই বিন্দুটাকে বলি কিউ। এখন বলতেছে যে যেই যে 2,-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই পয়েন্টটাতে যেটা কি হয়, অর্ধেক হয়ে গেছে, এই পয়েন্টটাকে আমরা নাম দেই আর। আর আর বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বলবো, 2,-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য, মানে এই জ্যা যদি আমরা কিউএস বলি, তাহলে কিউএস এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। আমরা একটা সমকোণী ত্রিভুজ টেনে দেই এই পর্যন্ত। ওকে, সমকোণী ত্রিভুজ টেনে দিলাম, এবার দেখি সবাই পারবো। ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া, আমরা কি এই পি আর, ইয়েলো নেই, আমরা কি এই পি আর দৈর্ঘ্যটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেন, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর সমদ্বিখণ্ডিত হয় আর বিন্দুতে, মানে আর বিন্দুতে কিউ এস জ্যাটাকে 2 ভাগে ভাগ করা হয়, এটা বুঝাইছে। তাহলে পি আর বের করি। পি আর হচ্ছে 11-2 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 + 1 এর স্কোয়ার, এটার বর্গমূল। তা কত আসে, 9 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 এর স্কোয়ার। 9 এর স্কোয়ার 81, 3 এর স্কোয়ার হচ্ছে 9, √90 একক। আচ্ছা, আর আমার দেওয়া কি পি কিউ, কত, 10 একক। বের করতে বলছে কিউএস, কিউএস বের করার আগে আমরা কিউ আর বের করি। কিউ আর যদি বের করা লাগে, কিউ আর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। পি কিউ স্কোয়ার করলে, আচ্ছা, আর হচ্ছে বর্গমূল। পি কিউ স্কোয়ার করলে হয় 100, পি আর স্কোয়ার করলে আসে 90, 100 থেকে 90 গেলে কিউ আর হবে √10। এতটুকু কি উত্তর? না, কিউ আর কি, কিউ আর হচ্ছে জ্যায়ের অর্ধেক, জ্যায়ের অর্ধেক যদি √10 আসে, তাহলে আমাদের কিউএস বা জ্যা কত হবে, তার দ্বিগুণ। তাহলে সুতরাং কিউএস সমান কি হবে, 2√10 একক। ঠিক আছে, কেন, কিউএস হচ্ছে পুরোটা জ্যা, আর কিউ আর ছিল তার অর্ধেক, তার অর্ধেকের 2 গুণ করে দিলেই তো আমরা পুরোটা পেয়ে যাই। ঠিক আছে কিনা? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমাদের আজকের লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ কিনা প্রমাণ করতে। একটু কিন্তু ডিফারেন্স আছে, এটা আমরা আগে কখনোই করি নাই। ডিফারেন্সটা কই, ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আমার 3টা বিন্দু পোলার স্থানাঙ্কতে দেওয়া, এবং 3টা বিন্দু আমাকে একটি ত্রিভুজের 3টি শীর্ষ নির্দেশ করতেছে, তাই তো। একটা হচ্ছে 2√3 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে আমাদের বি 2,120 ডিগ্রি, আরেকটা হচ্ছে আমাদের সি 2,60 ডিগ্রি। 3টা বিন্দু দেওয়া, হাতে লেখা ভালো হচ্ছে না একদমই।
এখন তিনটি বিন্দু যদি দেওয়া থাকে সেই তিনটি বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা, তার মানে আমি তিন বাহু বের করব, এ বি বি সি সি এ। এখন অনেকে চিন্তা করতে পারে তাহলে কি এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটাকে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে যাব, তারপর x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার এটার রুট ওভার এই সূত্র দিয়ে করব। হ্যাঁ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই ম্যাথ প্রবলেমটা এখানে নিয়ে আসার মেন টার্গেটই হচ্ছে যাতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আছে সেটা ইউজ করা। তাহলে এবির জন্য কি করতে পারি, এবির জন্য বর্গমূলটা একটু ভালোভাবে এটা নিয়ে এবার এবি এর জন্য এই আমরা কি জানি r1 স্কয়ার, তাহলে এখানে আর কারা এটাকে আমি বলতে পারি না r1, মুছে দেই, তাই তো। তাহলে r1 স্কয়ার হিসেবে আমি লিখতে পারি 2√3 এর হোল স্কয়ার প্লাস r2 স্কয়ার হিসেবে, যেহেতু এবি এর জন্য তাহলে বি এর যেটা r সেটাকে r2 হিসেবে ধরবো, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 2r1 r2 ইন্টু কি হবে শেষ পর্যন্ত cos θ1 মাইনাস θ2। কোনো সমস্যা নেই মাইনাস আসলে, কেন, কারণ cos মাইনাস θ হচ্ছে cos θ, একই কথা। আর বর্গমূল সাইনটাকে এক্সপ্যান্ড করে দিই, কত আসে একটু ক্যালকুলেটর দেখি, রুট ওভার দিয়ে 2√3 এর হোল স্কয়ার। যদি আমার ক্যালকুলেশনে কোনো ধরনের ভুল থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কমেন্টে তো বলতেই পারবো যে কোথায় প্রবলেম হচ্ছে বা কোন জিনিসটা আর একটু ভালোভাবে এক্সপ্লেইন করলে আমাদের জন্য সুবিধা হতো, ঠিক আছে। ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। cos 90 - 20 মানে কত, 30, এটা আসতে আসে 3.72 মতো। ক্যালকুলেশন ভুল হওয়ার কথা না, তবু ভুল হলে জানাবো। 3.723 একক। বিসি কি হবে, সেম ভাবেই করব, রুট ওভার। আমি পুরোটা এবার লিখতেছি না, এটা একটু নিজের খাতায় করেন কষ্ট করে, লাগলে ভিডিওটা পজ করে নেই উত্তর দেখার আগে। আমি এটা ক্যালকুলেটরে বসাই। বিসির জন্য কত হবে, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কি বললাম, কিসের সূত্র এটা, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ1 মাইনাস θ2। এটা আসছে 3.95 এর মতো আছে, দেখি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুই হবে, ঠিক আছে। 3 আর হচ্ছে বিসি সিএ, সি এর ক্ষেত্রে রুট ওভার এটা কত, 2 স্কয়ার 2√3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু 2 ইন্টু cos 30, কেন 60 - 90, এই কারণে 3.723 এর মতোই আসে। আচ্ছা, 20 থেকে কোনো ভুল করছি আমরা, হোপফুলি না। 20 আরেকবার করি তাহলে, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2, ওকে, cos 60, ঠিক আছে 3.95। তাহলে এটা যদি রুট ওভার দিয়ে করতাম হয়তো একটু বেটার না দেখা যেত, তো প্রায় কাছাকাছি। তো এটা একটা কি সমবাহু ত্রিভুজ হবে, সুতরাং আমরা বলতে পারি এ বি সমান বিসি সমান সিএ হবে। তাহলে এটি কি সমবাহু ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু। আচ্ছা, মান নিয়ে বদার্ড না হই, আমাদের মেইন টার্গেট ছিল এখানে যে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি কিনা, ঠিক আছে। ওকে, যদি এতটুকু হয় আমরা লেকচার 2 এর জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ, আরো কিছুদিনের মধ্যে লেকচার 2 এসে পড়বে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমরা দেখে থাকি
তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে নিজের কোশ্চেনগুলো দিতে পারি এবং একটা লাইক আর ফলো করে দিয়ে যেতে ভুলবো না। আসসালামু আলাইকুম সবাইকে।